সাগরে সীমানায় পাখিদের ডানায় ডানায় এ জীবন সাথে রঙে এ জীবন সাথে রঙে দেখো কত গল্প বলে যায়, দেখো কত গল্প বলে যায়। সেই গল্পের সমুদ্রে ক্যানভাসে রং করা আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি, আমাদের প্রাণ, আমাদের বেঁচে থাকার আখ্যান। নমস্কার, ডিডি বসুন্ধরায় আপনাদের সকলকে স্বাগত। ঐতিহাসিকরা বলেন ভারতবর্ষ হলো নদীর দান। গঙ্গা, সিন্ধু, গোদাবরী, নর্মদা এইসব নদীর বাঁকে বাঁকে গড়ে উঠেছে আমাদের সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি এবং কৃষি। তবে শুধুমাত্র এই নদীগুলিই নয়, এই প্রাচীন ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ডোবা, পুকুর, হাওড়, বাওড়, বিল। প্রকৃতিতে এদের গুরুত্ব কতটা, কেন বলা হয় এদের প্রকৃতির প্রাণভোমরা, সেই বিষয় নিয়েই আমরা আজকের আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের চেয়ারম্যান ডক্টর হিমাদ্রি শেখর দেবনাথ। নমস্কার স্যার। নমস্কার, স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। একেবারে শুরুতেই যেটা জেনে নিতে চাইব যে জলাশয়ের সঙ্গে এবং জলের সঙ্গে আমাদের মানব সভ্যতার যে ইতিহাস, সেটা যদি শুরুতেই ছোট করে আমাদের দর্শকদের বলেন। মানব সভ্যতার ইতিহাস মূলত জলকেন্দ্রিক, এটা অস্বীকার করা যায় না। সারা পৃথিবীতে সিন্ধু নদ, তারপরে টাইগ্রিস, ইউফ্রেটিস এবং নাইল, গঙ্গা, আমাজন নদী, তারপরে মধ্য এশিয়ার আরল সাগরে চলে যান, বলিভিয়ার এবং পেরুর টিটিকাকা, এই সমস্ত নদী হ্রদেরকে ধরে দুই তীরে তৈরি হয়েছে মানব সভ্যতা। এবং নদীর তীরে গড়ে উঠেছে নগর, জলাভূমিকে ঘিরেই বিকশিত হয়েছে কৃষি, মৎস্য এবং লোকসংস্কৃতি। সবচেয়ে বড় কথা হলো সভ্যতার সঙ্গে সঙ্গে যে প্রাচীন এবং মধ্যযুগীয় বাংলার জলাভূমি ছিল কৃষি মেরুদণ্ড, এবং বর্ষাকালে প্লাবন মাটি, পলি মাটি নিয়ে আসবে এবং জমিকে উর্বর করবে, এই তো ছিল কথা। বিল, ঝিল, শুষ্ক মৌসুমি বায়ু এবং তার মধ্যে ধরে রেখে চাষাবাদ করার জন্য বা গৃহস্থালির জলের প্রয়োজনে তারা সেই জল যোগান দেবে। এবং পুকুর খনন ছিল সামাজিক এবং ধর্মীয় কর্তব্য। এবং মন্দির, বিদ্যালয় এবং বসত বাড়ি পাশে আবশ্যিক ছিল একটা পুকুর। যেমন পুণ্যি পুকুর, বাংলার ব্রত। হ্যাঁ, পুণ্যি পুকুর, আমরা পুকুরকে পুজো করি। এককালে বাংলায় পুণ্যি পুকুর নামে একটা ব্রত পালন হতো, উপোস করে সেখানে দেওয়া হতো। আমাদের স্বনামধন্য সত্যজিৎ রায় তার পথের পাঁচালীতে অপু পুণ্যি পুকুরের ব্রত পালন করছে, এই দৃশ্য দেখানো হয়েছে। একদম। কিন্তু আজকে আমরা সেই ব্রত আগে ঘরে ঘরে পালন হতো পুকুরের জন্য, পুকুরকে ফার্টিলিটি এবং তাদের রক্ষা করার জন্য এবং জল পরিশোধন করার জন্য, পরিষ্কার রাখার জন্য সে পুকুরের জলকে এই পুণ্যি পুকুর করা হতো। সুতরাং সভ্যতার সঙ্গে এই জলাভূমির সম্পর্ক আজ বহুদিন ধরে। এই যে স্যার আপনি বললেন যে আমাদের দর্শকরাও নিশ্চয়ই মনে করতে পারবেন সেই দৃশ্যের কথা যেখানে পুণ্যি পুকুরের খুঁড়ছে দুর্গা পথের পাঁচালী চলচ্চিত্রের ক্ষেত্রে। কিন্তু এই যে পৃথিবী জুড়ে সুবিশাল জলাধার, তাকে সংরক্ষণের জন্য রামসার কনভেনশন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কনভেনশন আমরা মনে করি। সেখানে এই জলাধারগুলোকে বিভিন্ন পর্যায়ে বিভাজন করা হয়েছে বা ভাগ করা হয়েছে, সেই বিভাজনগুলো যদি আমাদের একটু জানান। প্রথমত হচ্ছে যে রামসার কনভেনশন ইরানে অনুষ্ঠিত হয়েছিল 1971 সালে 2রা ফেব্রুয়ারি, এবং 2রা ফেব্রুয়ারি সেখানে জলাভূমি সম্বন্ধে এবং সেখানে আলোচনা হয়েছে এবং জলাভূমিকে বলা হয়েছে কি কি জলাভূমি হবে।
এটা স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে, প্রাকৃতিক হতে পারে, কৃত্রিম হতে পারে, এবং যেখানে জল জমে থাকে সেটাই হচ্ছে জলাভূমি। মিষ্টি জল হতে পারে, লবণাক্ত হতে পারে, আধা লবণাক্ত হতে পারে, যা খুশি তাই হতে পারে, কিন্তু জল থাকতে হবে। সুতরাং এগুলোকেই বলা হয় জলাভূমি। এই সঙ্গে সঙ্গে একটা পরিসংখ্যান দিই যে পৃথিবীর মোট ভূমির 6% জলাভূমি আছে, ভারতবর্ষে 4.6%। সুতরাং পৃথিবীর পর্যায়ে ভারতবর্ষের জলাভূমি কিন্তু কম। সেখানে পশ্চিমবঙ্গ কিন্তু এগিয়ে আছে। পশ্চিমবঙ্গর আজকে পরিমাণ হলো 12.47%। সুতরাং পৃথিবীর সংখ্যায় দ্বিগুণ পশ্চিমবাংলায় জলাভূমি রয়েছে। এবং বাংলা, পশ্চিমবাংলা কেন, বাংলা যেটা আগে পুরনো বাংলা ছিল, সে বাংলাই জলাভূমি দেশ, নদীমাতৃক দেশ। এইটা তো একটা খুব আমাদের দিক থেকে বিচার করলে একটা পজিটিভ পরিসংখ্যান আপনি দিলেন যে আমরা বাংলার মানুষ এগিয়ে রয়েছে জলাভূমির দিক থেকে। কিন্তু এর পাশাপাশি আমি যদি রামসার কনভেনশনের যে বিভাজনগুলো আপনি বললেন সেখানের দিকে যদি লক্ষ্য রাখি, এই ছোট ছোট জলাশয়গুলো, বিশেষত নগর কেন্দ্রিক যে সমস্ত জলাশয়, তারা একেবারে শেষ পর্যায়ে স্থান পেয়েছে। আমি তো বললাম যে জলাভূমি কাকে বলে, সব জলাশয়কে জলাভূমি বলা হয়। এদের ভাগ করা যেতে পারে, যেমন আভ্যন্তরীণ জলাভূমি, এটা হচ্ছে নদী, খাল, বিল, ঝিল যা রয়েছে আভ্যন্তরীণ। এটা হচ্ছে স্থানীয়ভাবে যে জলচক্র নিয়ন্ত্রণ হয়, সেটাই হচ্ছে আভ্যন্তরীণ জলাভূমি। এরপরে যাব উপকূলীয় জলাভূমি, সমুদ্রের ধারে, যেমন আমাদের সুন্দরবন রয়েছে। সেই জলাভূমি তারা ঝড় ঝঞ্ঝা সব কিছু ওখানে ওরা প্রতিরক্ষা করে এবং সুন্দরবনকে রক্ষা করে, এবং দরকার হলে পরে সুন্দরবনকে ঘুরিয়ে দেয় অন্যদিকে, পশ্চিমবাংলার দিকে আসতে পারে না বা কলকাতার দিকে আসতে পারে না। তাকে বলা হয় উপকূলীয় জলাভূমি। এরপরে হচ্ছে কৃত্রিম জলাভূমি। অনেকে মনে করে যে মানুষ কেটেছে, মানুষ খনন করেছে, সেই জলাভূমিটা ওটা মানুষের তৈরি। না, তারও গুরুত্ব আছে। যে খনন করেছিল মানুষ, নেচারের থেকে, প্রকৃতি থেকে আসেনি, তারও গুরুত্ব আছে। সুতরাং তাদের গুরুত্ব কৃষিজ কাজে লাগে এবং এলাকায় জলের কষ্ট দূর করা হয়। কিন্তু চতুর্থ যে ক্লাসিফিকেশনটা আছে, যে ভাগটা আছে, সেটা হচ্ছে নগর জলাভূমি। এই দিকে আমরা খুব একটা যত্ন করি না, দেখি না, এবং এই ব্যাপারে আমরা খুব অনুৎসাহী। এবং জলাভূমি, নগরে কীভাবে জলাভূমি থাকবে, জলাভূমি বলতে বা একটা ছোট পুকুর বা বড় পুকুর, সেটাকে আমরা অতটা গুরুত্ব দিই না, কারণ সেটাকে নিয়ে কোনোভাবেই বৈজ্ঞানিক কাজকর্ম বা কোনো রকম ব্যবসার সংক্রান্ত, কারণ আমরা বেশিরভাগই ইকোনমিক্যালি চিন্তা করি। মাছের প্রোডাকশন হবে জলাভূমি থেকে, জলাভূমি থেকে নানা রকম জিনিস আসবে, সেখানে সবজি টবজি আসবে। সুতরাং এগুলো থেকে আমরা সবসময় ইকোনমিক টার্মস, অর্থনৈতিক দিকটাকে চিন্তা করি। অর্থনৈতিক অর্থাৎ নন ইকোনমিকগুলোকে আমরা ভাবি না। সুতরাং নগরের জলাভূমি হলো যে এটাকে কোনো ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট নয়, সুতরাং এখানে নজর দেওয়ার দরকার নেই, এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবার আপনি যে নগরের জলাভূমির কথা বলেন, অনেক ক্ষেত্রেই আমরা কৃত্রিমভাবে সেই জলাধারগুলো তৈরি করছি, ধরুন মৎস্য উৎপাদনের জন্য বা অন্যান্য কারণে। কিন্তু তার বাইরেও বিভিন্ন কমপ্লেক্সে এখন যেটা হচ্ছে যে সুইমিং পুল তৈরি হচ্ছে, এইগুলো কি বাস্তুতন্ত্রের জন্য আদৌ উপকারী নাকি না? বা আমরা ধরুন কোনো ঝিলের পাড়, কোনো বিলের পাড়, সেগুলোকে বাঁধিয়ে দিচ্ছি, সেই চত্বরটাকে বাঁধিয়ে দিচ্ছি, এটা কি আমাদের জীববৈচিত্র্যের ওপর বা জলজ বৈচিত্র্যের ওপর কোনো প্রভাব ফেলছে? প্রথমত হচ্ছে যে নগরের জলাভূমি যদি একটু ডোমেস্টিক এরিয়াতে বা যেখানে লোকালয় আছে, সেখানে কোনো কারণে হয়তো একটা জলাভূমি দেখা গেল, সেটাকে বেশ পার্ক টাইপের একটু বাঁধিয়ে নিয়ে, গ্রামের পুকুর যেরকম হয় তার থেকে একটু আলাদা করে একটু পার্ক টাইপের করে দিয়ে চারিদিকে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হলো পার্কগুলোকে, যাতে ধস নেমে না যায়, এবং পাশে বসার জায়গাটাকে করা হলো। এটা আদপেই কোনো রকমভাবে বাস্তুতন্ত্র রক্ষা করে না। সুতরাং জলাভূমি যেগুলো বাস্তুতন্ত্র রক্ষা করে না, সেইখানে সেই জলাভূমিতে অবশ্যই পাশের লোক যখন দেখবে এই জলাভূমি থেকে আমরা কিছুই পাচ্ছি না, কোনো রকম কিছুই পাচ্ছি না, তখন তারা আস্তে আস্তে ওখানে
যত বর্জ্য পদার্থ ফেলবে, এবং সেখানে আস্তে আস্তে লোকালয় থেকে আস্তে আস্তে ওটা হারিয়ে যাবে। কিন্তু নগরের জলাভূমি যেগুলো ছোট জায়গা রয়েছে, যেখানে আপনার মানুষের বাস এখনও আরম্ভ হয়নি বা কম মানুষ থাকে, সেখানে পার্কে বা ওরকমভাবে অর্নামেন্টাল করা কোনো দরকার নেই। সেটা একটা ধরা যেতে পারে এই জলাভূমি কোনো প্রয়োজন নেই। এবং সেটা যদি প্রয়োজন না থাকে, এবং তাহলে তার চারদিকে যদি বাড়িঘর থাকে, এবং সে বাড়িঘর আস্তে আস্তে সেখানে সমস্ত নোংরা ফেলবে, এবং আস্তে আস্তে ওটা বুঝে যাবে, আস্তে আস্তে বাড়িগুলো তার নিজের পরিসীমা বাড়তে আরম্ভ করবে, যার ফলে নগরের জলাভূমি আস্তে আস্তে লোপ পাচ্ছে এই কারণে। এর কি কোনো নির্দিষ্ট মানচিত্র আমরা দেখতে পাই যে নগরে কোথায় কি জলাভূমি রয়েছে, বা তার কোনো পরিসংখ্যান আমাদের হাতে রয়েছে? শুনুন, ভারতের জলাভূমি সংরক্ষণের জন্য আইন নীতিমালা আছে। বাস্তব প্রয়োগে ঘাটতি রয়েছে কিন্তু অনেক। কারণ জলাভূমিকে সবসময় দেখা হয় ফাঁকা জমি হিসাবে। তার মানচিত্র বলতে তার মানচিত্রায়ন, তার সীমানা না থাকায় জলাভূমিকে দখল করা খুব সহজ। একটা জমিকে দখল করা যত না কঠিন, তার থেকে বেশি সহজ হচ্ছে একটা জলাভূমিকে দখল করা, কারণ তার জন্য মানচিত্র নেই। তার জন্য তাদের সীমানা কতটুকু, একটা বাড়ির যদি সীমানা থাকে যে হ্যাঁ এটা হচ্ছে 5 কাঠা জমি আছে, জলাভূমি 5 কাঠা জমি, বাড়ির মতো যে জমিটা আছে সেই জমি 5 কাঠার মতো করতে গেলে তাকে, এখন তো অনেক মডার্ন টেকনোলজি এসে গেছে, আমরা করতেই পারি। সেখানে জিপিএস কোঅর্ডিনেট করে এখানে সমস্ত জলাভূমি রয়েছে বলে আমরা একটা লিস্ট তৈরি করতে পারি, এবং কীভাবে সেগুলোকে উন্নত করা যায় সেটা আমরা ভাবতেই পারি। সুতরাং এই অসুবিধেগুলো রয়েছে বলেই আজকে জলাভূমি অত গুরুত্ব পাচ্ছে না। স্যার, যেহেতু আপনি জলাভূমি বুঝে যাচ্ছে কেন, বা হঠাৎ করে একটা ছোট জলাভূমি ভাগাড়ে পরিণত হতে হতে পুরোটাই বুঝিয়ে ফেলা হলো এবং সেখানে বহুতল তৈরি হয়ে গেল, এটা তো একটা চিত্র। এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, বা এর থেকে হয়তো আমরা কোনো ক্ষেত্রে প্রতিকারের পথও খুঁজে নিচ্ছি। কিন্তু তার পাশাপাশি আমরা যে দেখছি বিভিন্ন শহরে বা স্থানীয়ভাবে জলের একটা সংকট, পানীয় জলের সংকট। একটা সময় হতো যেখানে গ্রামের মানুষেরা কলসি নিয়ে গিয়ে পানীয় জলটা পুকুর থেকেই সংগ্রহ করতেন, কিন্তু এখন সেই চিত্রটা খুব কম বা কমে গেছে এবং পানীয় জলের সংকট দেখা দিচ্ছে। সেটা কি সংরক্ষণে, ভূগর্ভস্থ জল সংরক্ষণে কোনো সাহায্য করে এই জলাশয়গুলো? আপনারা দেখবেন যে গ্রামের যে জলাভূমি আছে, সেই জলাভূমি মানুষ তৈরি করুক বা প্রকৃতি থেকে সেই জলাভূমি যদি এসে থাকে, তাহলে ওইখানটা একটা এমন বাস্তুতন্ত্র তৈরি হয় সেটা এত উৎপাদনশীল আদার বাস্তুতন্ত্র থেকে, ইকোসিস্টেম থেকে। কারণ ওই গ্রামের পুকুরের পাশে অনেক গাছপালা থাকে, যে গাছপালাগুলোকে আমরা বাজারে কিনতে পাই, এবং মাঝে মাঝে এগুলো আসেও না। আজকে আজকে ওই উদ্ভিদগুলো দেখা যায় না, গাছগুলো দেখা যায় না। যেমন এই 3 রকমভাবে সে পুকুরে থাকে। একটা হচ্ছে জলের তলায়, একদম তলায়, নিমজ্জিত অবস্থায়, মাঝখানে ভাসে এবং শিকড়টা নিচে লাগানো থাকে, আর উপরে হচ্ছে ভাসমান থাকে। সুতরাং এই 3 রকম থাকে। ওইদিকে আবার পাড়ের দিকে সমস্ত নানা রকম ছোট 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 গাছ থাকে। এই গাছগুলো কিন্তু অযথা প্রকৃতি ওখানে এনে দেয়নি। প্রকৃতি সমস্ত পরিকল্পনা করে এগুলো করা হয়েছে। ওই গাছগুলো হচ্ছে প্রথমত মাছের খাবার। ওই গাছগুলো কি করে, যে দূষক রয়েছে সেগুলোকে ভেঙে ফেলে। তার মধ্যে অণুজীবী থাকে, মাইক্রোবসগুলো সেই দূষককে ভেঙে ফেলে, এবং সেখানে রেমিডিয়েশন হয়, বায়োরেমিডিয়েশন বলা হয়। যদি গাছ করে থাকে ফাইটো রেমিডিয়েশন বলা হয়। সুতরাং এই যে পুকুরের জল পরিশোধন হলো, এই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে যে পরিযায়ী পাখিটাকে যদি বসে, তারা ডিম পারবে কোথায়? পাড়ে তো ডিম পারবে না। তাদের জন্য কিছু পানা রাখা হলো, সে পানার মধ্যে সেখানে ডিম পারলো, কিছুটা জলে ভাসলো, যদি সেটা ওয়াটার বডি তার স্থান হয়।
সুতরাং এই একটা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে গাছগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি গাছ মেডিসিনাল প্ল্যান্ট। কুলেখাড়া, গুলঞ্চ এবং কুলেখাড়া তো আজকে লিকোমিয়া যাদের হয়, রক্ত অল্পতা, ডাক্তার প্রেসক্রাইব করে কুলেখাড়া খাওয়ার জন্য। এবং সেখানে পাতা শ্যাওলা, হাইড্রিলা যেগুলো সাবমার্জড, এছাড়া আছে পান শিউলি, কলমি শাক, গুলঞ্চ শাক, এগুলো তো বাজার থেকে আমরা কিনেও বাজার থেকে খাই। কিনতে পাওয়া যায়, ওখানে হয়। কিন্তু সেগুলো যেহেতু আমরা পছন্দ করি না, খাই না, তো প্রকৃতির থেকে নিতে পারি যে হ্যাঁ যদি সেটা দামি হতো। এটা দাম নেই, ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট নয়। একটা শাক খাবো কেন ওখান থেকে তুলে? নোংরা শাক। এককালে তো পুকুরের জল খেতাম, কারণ এগুলো ছিল বলে, পরিশোধন হলো বলে। কিন্তু এখন কোথায় এসছি আমরা? পুকুরের জল থেকে আমরা বোতলের জলে এসছি। পুকুরের জলে কেউ চান করে না এখন। এমনকি নগর কলকাতা ছেড়ে দিন, নগর যে কোনো নগরই ছেড়ে দিন, গ্রাম বাংলার বুকে যান, সেখানেও কেউ পুকুরের জল খায় না। যে জলকে আমরা প্রাকৃতিকভাবেই পেতে পারি এবং পরিশুদ্ধ অবস্থায় পেতে পারি, সেই জলকে এখন আমাদের প্যাকেজড ওয়াটার হিসাবে কিনে খেতে হচ্ছে, এবং এতটাই খারাপ অবস্থা দিল্লির মতো শহরগুলোতে। এখন এখানকার জল, যে জল আছে সেই জল তো অনেক ডোবা, নগরের ডোবা, অনেক ডোবা জল শেষ হয়ে যায়। তার মানে কি ভূপৃষ্ঠের মধ্যে জলের, সেখানে জল নেই, তারপরে জল সাপ্লাই হচ্ছে না। বৃষ্টির জল যা ছিল সেটা এলো, প্রবল গ্রীষ্মতে সেখানে জল শুকিয়ে গেছে। কিছু কিছু আছে ডোবা এখনও অনেক গভীর এবং সেখানে নিচে চার্জ হয়, সেখানে তারা চার্জ করে জলকে উপরে তোলে। সুতরাং নগরের যে কথা বললাম আমি, নগরের মধ্যে যে ডোবা থাকে সেখানে যদি আপনার ডোবার আশেপাশে যদি আপনি থাকেন, অবশ্যই দেখা যাবে যে সেখানকার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কম। কারণ জল ওখান থেকে ইভাপোরেশন হয়, ইভাপোরেশনে উপরের দিকে ওঠে, এই জলের ঠান্ডা বাতাস সে পায়। এবং ঠিক উল্টোটা হয় গরমকালে, সেখানে শীতল বাতাস পায়। শীতকালে সে গরম, ওই ইভাপোরেশনের সঙ্গে গরম পায়। প্রকৃতির এটা খেলা, সেখানে আমরা সেগুলোকে বন্ধ করেছি। এই যে বললাম যে এরকম যে হিট যেটা দিচ্ছে, সেটাকে বলা হয় যে হিট কমাচ্ছে, যেটা শীতল হয়ে যাচ্ছে, 2-3 ডিগ্রি কমে যাচ্ছে, এটাকে আরবান হিট আইল্যান্ড এফেক্ট বলা হয়। একটা আইল্যান্ড টাইপের হয়ে সেখানে এফেক্ট করছে। আপনারা সচক্ষে নিজেরাই বুঝতে পারবেন যদি বোটানিক্যাল গার্ডেনে যান, সেখানে যদি বাইরের থেকে যখন ভিতরে ঢুকবেন তখন দেখবেন যে হঠাৎ করে বেশ ভালো লাগছে, একটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, একটা কিছু একটা এসি ঘরে ঢুকলাম এরকম একটা ব্যাপার। 1 নম্বর হচ্ছে যে ওখানে প্রচুর গাছ রয়েছে, যার ফলে ওখানে মাইক্রো ক্লাইমেট তৈরি হয়েছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে 273 একর জমিটাতে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে 24টা বড় বড় লেক আছে। সেই লেকের থেকে যে জল বাষ্পমোচন হচ্ছে, সেই বাষ্পমোচনের আবহাওয়াকে, ক্লাইমেটকে ধরে রেখেছে সেখানে। এবং শুধু তাই না, বৃষ্টির পরিমাণও ওখানে বেশি। বাইরের রাস্তায় বৃষ্টি নেই, কিন্তু বোটানিক্যাল গার্ডেনের ভিতরে বৃষ্টি রয়েছে। সুতরাং এগুলো মানুষের, আমাদের বোঝা উচিত যে কীভাবে আমরা করতে পারি, মানে আমরা এই জলাভূমিকে রক্ষা করতে পারি, অ্যাটলিস্ট কলকাতায়। এর পাশাপাশি আমার আরেকটা বিষয়ে মনে পড়ছে যে ধরুন হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টি হলো, বা আমরা এখন দেখতে পাচ্ছি যে খামখেয়ালি বৃষ্টি মাঝে মাঝেই বিভিন্ন ঋতুতে হয়, সেক্ষেত্রে শহরাঞ্চলে জল দাঁড়িয়ে যাচ্ছে, শহরাঞ্চলের জলকে পাস করানো যাচ্ছে না। এটার কারণটা কি এই ছোট জলাশয়গুলো কমে আসা? অবশ্যই, কারণ জলাশয় যেগুলো রয়েছে, যদি জলাশয় থাকতো তাহলে আশেপাশের সমস্ত জলগুলো সেখানে আসতো, গড়িয়ে সেখানে আসতো। এবং জল যেহেতু ধরে রাখছে বলে আমরা সেটাকে জলাভূমি বা জলাশয় বলছি, তারা জল ধরে রাখতে পারতো। দীর্ঘদিন ধরে এভাবে সমস্ত রাস্তায় জল জমে থাকতো না। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের মধ্যে দিয়ে জল পাস করার ব্যাপার, কিন্তু ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যেটা আমাদের পূর্ব জলাভূমি বলা হয় কলকাতার, যেগুলো সেখানে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড রামসার সাইটের একটা, তো সেখানে আপনার জল এখন অবস্থা দাঁড়িয়েছে এরকম, যেখানে জল খুব একটা পাস হচ্ছে না, কারণ সিল্টেশন হয়ে গেছে। সেই সিল্টেশনটার জন্য ভিতরের পুকুরগুলো, যেগুলো ছোটো ছোটো পুকুর ছিল চাষি জেলেদের,
সেখানে কিন্তু মাছ উৎপাদন হচ্ছে না, তাদের লাইভলিহুডের উপর পড়েছে। কিন্তু ব্যাপারটা এত জটিল হয়ে গেছে, সেখানে সেটা সরকার থেকে সব কিছু করা যায় না, কারণ এতখানি জায়গা মেনটেন করা সরকারের পক্ষেও সম্ভব না, কারণ বসত বাড়ি তৈরি হয়ে গেছে, অনেক প্রবলেম তৈরি হয়ে গেছে। সুতরাং সেখানে ওই যে একটা কথা আছে, নগরের দায়িত্ব সরকারের নয়, নগরের দায়িত্ব নাগরিকের। নাগরিকের কিছু কথা আছে, নাগরিককে দেখতে হবে যে তারা নগরটাকে কত সুন্দর রাখতে পারে, কারণ এটা তাদেরই বাসা। এই জন্ম আমাদের নয়, আমরা এই পৃথিবীটাকে রেখে যাব আমাদের পরের জন্মের জন্য। সুতরাং এই যে জলাভূমি নিয়ে আমার হাহাকার, আজকে আমরা এখানে এসেছি দূরদর্শনে জলাভূমি নিয়ে আপনাদের সবাইকে বলতে, আপনারা নিজেরাই দেখুন, ধন সম্পত্তি শিক্ষা সমস্ত কিছু আপনাদের পরের জন্মকে দিচ্ছেন, পরের ছেলে মেয়েদের দিচ্ছেন, কিন্তু যেখানে বাস করবে তারা সেটা কি ঠিকমতো দিতে পাচ্ছেন? সেখানে কি তারা ভবিষ্যতে থাকতে পারবে? এই প্রশ্নটাই আমি রাখলাম। সুতরাং চিন্তা করুন, যেহেতু আমরা এগুলো সমস্ত উত্তরাধিকার সূত্রে পাইনি, সুতরাং আমার সম্পত্তি বলা যাবে না, আর তেমনি আমাদের যে পরের জন্মে যাদের দিয়ে যাচ্ছি তাদেরও আমাদেরকে রেখে যেতে হবে একটা সুন্দর সবল একটা শহর বা নগর বা একটা পৃথিবী। একদম শেষ মুহূর্তে জানতে চাইব ছোট্ট করে, যে সমস্ত জলাভূমি আজ বুঝিয়ে ফেলা হলো, কালকে কি তা বৈজ্ঞানিক পদ্ধতিতে আবার উদ্ধার করা সম্ভব, বা আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি তাদের পুনরুদ্ধারের কোনো পথ বিজ্ঞানের দৃষ্টিতে আছে? মানুষের উপর ক্ষত হলে পরে প্রকৃতি থেকে আপনার মেডিসিনাল প্ল্যান্ট, যেমন গাঁদা ফুলের পাতা দিয়ে ব্লাড ক্লটিং করা যায় এবং অনেক চিকিৎসা করা যায়। কিন্তু আপনি বলতে পারবেন কি যে প্রকৃতির ক্ষত কোনো মানুষ সারিয়ে ফেলেছে? প্রকৃতির কোনো কিছু ক্ষতিকে মানুষ সারাতে পারবে না, কারণ প্রকৃতি আমাদের শিক্ষক, সে শেখাবার জন্য আমাদের পৃথিবীতে পাঠিয়েছে। আমরা শিখতে পারিনি, আমরা শুধু আরোহণ করেছি, এবং প্রকৃতির কোনো কিছুই আমরা প্রকৃতিকে ফিরিয়ে দিতে পারি না। সুতরাং আজকে যে শেষ হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে। যদি তার মধ্যে কিছু প্রাণ থাকে প্রকৃতির, তাহলে প্রকৃতি নিজেই ঠিক করবে সেখানে যেন আর কেউ না যায়, তাকে ফেলে রাখা হয় সেইভাবে, এবং সেখানে প্রকৃতি নিজেই ঠিক করে নেবে। এই যে এত যে বন জঙ্গল, যে এত অভয়ারণ্য, এত কিছু রয়েছে, সবগুলোকে যদি মানুষ যদি ইন্টারফেয়ার না করে, যদি ওইভাবে রেখে দেওয়া হয়, তাহলে প্রকৃতি ঠিক করবে কীভাবে থাকবে এই পৃথিবী। কিন্তু মানুষ পারবে না, মানুষ তো উন্নত জীব, সে পারবে না। তাহলে আজকের এই আলোচনা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিল, যেভাবে আমরা অরণ্যকে বাঁচানোর কথা বলবো, ঠিক সেভাবেই কিন্তু ততটাই গুরুত্ব দেওয়া উচিত একটা ছোট জলাশয়ের ক্ষেত্রেও। কারণ এই ছোট ছোট জলাশয়, পুকুর, ডোবা যেগুলো আমার আপনার বাড়ির আশেপাশে রয়েছে, এগুলো স্থানীয়ভাবে প্রাকৃতিক শীতলতা দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে পানীয় জলের একটা সুরক্ষা কবচ, এবং তার পাশাপাশি বহু পশু পাখি উদ্ভিদের আশ্রয়স্থল হয়ে উঠছে এই জলাভূমিগুলো। সুতরাং আগামী দিনে কংক্রিটের জঙ্গল কিন্তু আমাদের জলের তৃষ্ণা কোনোভাবেই মেটাতে পারবে না, এ কথা আমাদের মনে রাখতে হবে। নাগরিক হিসাবে আরও অনেক বেশি সচেতন হতে হবে আমাদের। এই পর্যন্তই আমাদের আজকের আলোচনা। এবারে বিদায় চেয়ে নেব আপনাদের থেকে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।